হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সবাই জানি গত 10ই ফেব্রুয়ারি 2025 এসএসসি 2016 মামলা শেষবারের মতো শুনানি হয়েছে। তারপরে সিজিআই নিজে ঘোষণা করেছেন বা নিজে বলেছেন যে আপাতত জাজমেন্টটা রিজার্ভ করা থাকলো। তার মানে জাজমেন্টটা তিনি রিজার্ভ করে রেখেছেন। তিনি তার সময় মতো এটাকে স্ক্যানিং করতে পারেন, আবার স্টাডি করতে পারেন। যেহেতু একটা মোস্ট কমপ্লিকেটেড একটা মামলা, যতগুলো মামলা আমাদের এ পর্যন্ত এসেছে তাদের মধ্যে অনেকগুলো জটিল মামলার মধ্যে একটা জটিল মামলা হচ্ছে এসএসসি 2016 মামলা, যার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ আমরা সবাই জানি যে এখানে বিক্ষিপ্তভাবে নানান রকম ঘটনা ঘটেছে। তো জাজমেন্ট যখন রিজার্ভ করা আছে এবং আমরা যখন সবাই প্রায় নিশ্চিত যে হয়তো কিছুদিনের মধ্যে বা কয়েক সপ্তাহের মধ্যে জাজমেন্ট আসতে চলেছে, যদিও কয়েক সপ্তাহ বা কয়েক দিন এটাকে নিশ্চিত করে বলা যায় না। কারণ অতীতে আমরা দেখেছি 2001 সালে আগস্ট মাসে অনিল রায় বলে একজন ভদ্রলোকের সঙ্গে স্টেট অফ বিহার গভর্নমেন্টের সঙ্গে অনিল রায়ের একটি মামলা চলে, যেখানেও কিন্তু জাজমেন্ট রিজার্ভ করা হয়। জাজমেন্ট কয়েক বছর পরে দেওয়া হয়, তাই এর নজিরও কিন্তু আছে অনেক দিনের। কিন্তু প্রশ্ন হচ্ছে, জাজমেন্ট রিজার্ভ করার পরে 12ই ফেব্রুয়ারি এবং 13ই ফেব্রুয়ারি দুটো ঘটনা ঘটে। 12ই ফেব্রুয়ারি আমরা জানতে পারি মিডিয়া সূত্রে যে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছেন বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের অনেক নথি বা ডকুমেন্টস জমা দেওয়ার জন্য। মনে হতে পারে যে ভাই কী ডকুমেন্টস জমা দেওয়ার আছে, কারণ এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন বারবারই বলেছে আইডেন্টিফাইড সোফার, যা এ পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়েছে। এবং এর বিভিন্ন সময় আমরা বিভিন্ন ব্যাখ্যা দেখেছি। কখনো এসএসসি বলেছিল 1212 জন দুর্নীতি হয়েছে, কখনো এসএসসিকে দেখেছি হাইকোর্টে 20শে ডিসেম্বর 2023 হাইকোর্টে বলেছে যে 2 ধরনের দুর্নীতি হয়েছে। কখনো আমরা দেখেছি জানুয়ারি 5 তারিখ হাইকোর্টে এসএসসি বলেছে না 3 ধরনের দুর্নীতি হয়েছে। কখনো আমরা দেখেছি 19শে ডিসেম্বর 2024 সুপ্রিম কোর্টে এসএসসি বলেছে না 4 ধরনের দুর্নীতি হয়েছে, অর্থাৎ র্যাঙ্ক জাম্পিং হয়েছে, নাম্বার ম্যানিপুলেশন ইন ওএমআর সিট হয়েছে, আফটার দি এক্সপায়ারি অফ দি প্যানেল হয়েছে, বিয়ন্ড দি প্যানেল হয়েছে। এটা আমার কথা নয়, এসএসসি বলেছে। প্রথমে বলেছিল 1212, তারপরে শেষ মেশ আমরা জানতে পারি যে স্কুল সার্ভিস কমিশন নিজে স্বীকার করেছে যে 5485 জনের দুর্নীতি হয়েছে। এখন নতুন করে আর কি কি ডকুমেন্ট হতে পারে এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ আমরা ধোঁয়াশায় আছি। যদিও আমরা খোঁজ খবর রাখছি, ওয়েট অ্যান্ড ওয়াচ করছি, কারণ সিজিআই সময় দিয়েছে সোমবার পর্যন্ত। সোমবারের মধ্যে যে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টস বলে এসএসসি জমা দিতে চায় বলে বলেছে তার দেওয়ার স্কোপ দিয়েছে। যদিও সিজিআই কিন্তু খানিকটা উষ্মা প্রকাশ করেছেন যে এতদিন তা আপনারা কোথায় ছিলেন। এটা হচ্ছে প্রথম ঘটনা। এবং দ্বিতীয় ঘটনা যেটা আমরা খবর পাচ্ছি আনঅফিসিয়ালি বা আনসাপোর্টেড নিউজ হিসেবে, যে স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট আর্গুমেন্টেটিভ সাবমিশন, অর্থাৎ যদি পুরো প্যানেলটা বাতিল হয় তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, এই নিয়ে একটা চিঠি বা ব্যাখ্যা বা রিটিন সাবমিশন বা আর্গুমেন্টেটিভ সাবমিশন সুপ্রিম কোর্টে জমা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে বা সিদ্ধান্ত করেছে, এরকমভাবে আমরা খবর পাচ্ছি। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট হয়তো আঁচ করতে পেরেছে, সারমাইজ করতে পেরেছে যে হয়তো পুরো প্যানেলটা কি বাতিলের দিকে যাচ্ছে। কারণ তা না হলে ফাইনাল জাজমেন্টের পরেও তো একটা স্কোপ আছে রিভিউ পিটিশন। সংবিধানে 137 নম্বর ধারা সেই অধিকার সবাইকে দিয়েছে, যারা রেসপন্ডেন্ট ওনাদেরকেও দিয়েছে, যারা পিটিশনার্স ওনাদেরকেও দিয়েছে, যারা রিট পিটিশনার্স ওনাদেরকেও দেওয়া আছে, যারা মামলাকারী ওনাদের দেওয়া আছে, বা স্টেট গভর্নমেন্ট, এসএসসি, সিবিআই, বোর্ড, যে কেউ বা গভর্নমেন্টের পক্ষ থেকে
যারা বঞ্চিত চাকরিজীবী ওদের পক্ষ থেকে, টেন্টেডের পক্ষ থেকে, নন টেন্টেডের পক্ষ থেকে যে কেউ সংবিধান 137 নম্বর ধারাকে হাতিয়ার করে রিভিউ পিটিশন করতে পারে। কিন্তু জাজমেন্ট বেরোনোর আগে এই যে আর্গুমেন্টেটিভ সাবমিশন বা রিটিন সাবমিশন, যে যদি পুরো প্যানেলটা বাতিল হয় তাহলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, এটাকে আঁচ করতে পারলো কেন? কারণ শিক্ষক হিসেবে, সারস্বত সমাজের সদস্য হিসেবে, শিক্ষক সমাজের একজন সংবেদনশীল এবং সচেতন শিক্ষক বা নাগরিক হিসেবে আমরা অনুমান করতে পারছি যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা এখন কিন্তু ভয়ঙ্করভাবে চলছে। গ্রামের দিকে স্কুলগুলো কোট আনকোট শ্মশানে পরিণত হয়েছে। শ্মশান কেন বলছি না, গ্রামের দিকে দেখবেন প্রত্যেকটা স্কুলে 7 জন, 8 জন, 10 জন, 15 জন পর্যন্ত ভ্যাকেন্সি আছে, তারও বেশি ভ্যাকেন্সি আছে এমন স্কুলের সংখ্যা আমরা হুবহু এক মুহূর্তে বলে দিতে পারি। এরপরে জেনারেল ট্রান্সফার মানে জেনারেল রিটায়ারমেন্ট হচ্ছে। কারণ আমরা জানি স্কুল সার্ভিস কমিশন চালু হওয়ার ঠিক আগে, অর্থাৎ 97 সালে যখন এসএসসি তৈরি হবে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায়, এই খবর ছড়িয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে 95, 96, 97 আগে পর্যন্ত প্রচুর শিক্ষক শিক্ষিকা হাই স্কুলে নিয়োগ হয়েছিল, যাদের প্রায় প্রত্যেকের রিটায়ারমেন্ট 2025, 2026, 2027, 2028, অর্থাৎ 26-এর মধ্যে কিন্তু অসংখ্য রিটায়ারমেন্ট আছে, প্লাস উচ্চশ্রীর মধ্য দিয়ে অনেকে ট্রান্সফার হয়ে গেছে। তাহলে এই রকম একটা আবহে এসএসসি বলুন বা স্টেট গভর্নমেন্ট বলুন, এই যে জাজমেন্টের আগে এই যে আর্গুমেন্টের সাবমিশন হোক বা রেলিভেন্ট ডকুমেন্ট সাবমিশন হোক, এর ফল কি হতে পারে? দেখুন, ফল সেটা অবশ্যই আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে সবাই আমরা মাথা পেতে নেব, সেটাই স্বাভাবিক, এটাই হওয়াটা স্বাভাবিক। কিন্তু স্বাধীন ভারতের নাগরিক হিসেবে মৌলিক অধিকার নিয়ে আমরা অনুমান করতে পারি যে যেহেতু সুপ্রিম কোর্টের প্রিভিয়াস একটা রায় আছে, কে দুর্নীতি করেছে যদি ধরা না পড়ে, কারা দুর্নীতি করিয়েছে যদি ধরা না পড়ে, এবং যদি প্যানেলের মধ্যে একজনও আমরা মানে এই যে ব্যাপারটা হচ্ছে পুরো প্যানেলটা, স্টেট গভর্নমেন্ট বলছে 4326 জন দুর্নীতি হয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ বলছে 5189 জনের দুর্নীতি হয়েছে, এসএসসি বলছে 5485 জনের দুর্নীতি হয়েছে, সিবিআই বলছে 9000+ দুর্নীতি হয়েছে, রিট পিটিশনারদের পক্ষ থেকে বিকাশবাবু, ফেরদৌস শামীমরা বলছেন 10750 জনের দুর্নীতি হয়েছে। তাহলে সুপ্রিম কোর্টে জাজমেন্ট কী আছে আগে প্রিভিয়াস, যদি একজনও টেন্টেড ওই প্যানেলে ঢুকে থাকে তাহলে এই প্যানেলটাকে শুদ্ধ বলতে পারবো না, পুরো প্যানেলটাকে বাদ দেওয়াই একমাত্র পথ। তাই আমরা অনুমান করতে পারছি যে হয়তো পুরো প্যানেলটা ক্যান্সেল হওয়ার দিকেই এগোচ্ছে বলে আমাদের বিশ্বাস। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।